মূল সংবাদে যাবার আগে জেনে নেব শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 14ই ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7টার দিকে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি শ্রদ্ধা জানান। সর্বস্তরের মানুষও 71-এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের ঊর্ধ্বমুখী অবস্থানের মধ্যে দিয়ে চলছে আজকের লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবসে বেড়েছে 197টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 100টির, আর অপরিবর্তিত রয়েছে 86টি কোম্পানির শেয়ারের দাম। দেশের প্রধান এই পুঁজিবাজারে প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 230 কোটি টাকার শেয়ার। সপ্তাহের শেষ কার্যদিবসে অর্থাৎ বৃহস্পতিবার হাতবদল হয়েছে 463 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের চাঙা ভাব রয়েছে। পেঁয়াজের দাম এখনও জনসাধারণের নাগালের বাইরে রয়েছে। মানভেদে 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজারে অস্থিরতা কাটাতে আমদানি শুরু হয়েছে। অন্যদিকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। এতে কিছুটা পেঁয়াজের দাম কমলেও রয়েছে নাগালের বাইরে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 টাকা থেকে 130 টাকায়, আর নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। এছাড়া দেশি পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে এখনও 140 থেকে 150 টাকায়। বাজারে দেখা গেছে আমদানির খবরে পাইকারি বাজারে কেজিতে 20 থেকে 30 টাকা দাম কমেছে। দর্শক, নওগাঁ থেকে পেঁয়াজের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, আমদানি শুরু এবং মুড়ি কাটা পেঁয়াজ উঠার পরও দাম নিয়ন্ত্রণে আসছে না, এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘদিন ধরে নওগাঁর পেঁয়াজের বাজারে কিন্তু অস্থিরতা একেবারেই কাটছে না। দীর্ঘদিন ধরে নওগাঁর পেঁয়াজের দামটা ঊর্ধ্বগতি, আর এই পেঁয়াজের দামটা ঊর্ধ্বগতি হওয়ার কারণে বাজারে এসে সাধারণ ভোক্তারা পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন। আজকে আপনার নওগাঁর খোলা বাজারগুলোতে পুরাতন পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজিতে, যেটা বেশ মাসখানিক ধরেই কিন্তু এরকম দাম মানে স্থির রয়েছে। আর বর্তমানে স্থানীয় জাতের মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসা শুরু করছে। সেই মুড়ি কাটা পেঁয়াজ প্রকারভেদে আপনার 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা যেটা বলছে যে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের কোনো প্রভাব নওগাঁর বাজারে এখন পর্যন্ত পড়েনি। তবে এখন যেহেতু বাজারে স্থানীয় জাতের যে মুড়ি কাটা পেঁয়াজগুলো আসছে, এই কারণে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কমতে শুরু করেছে এবং চলতি সপ্তাহের শেষের দিক থেকে পেঁয়াজের দামটা আরও কমবে বলে তারা জানিয়েছে। অপরদিকে পুরাতন পেঁয়াজ যেটা রয়েছে, পুরাতন পেঁয়াজ যেহেতু এখন শেষের দিকে, এই জন্য পুরাতন পেঁয়াজের চাহিদাটা একটু বাজারে ক্রেতাদের কাছে ভালো আছে, যার কারণে পুরাতন পেঁয়াজের যে দাম সেটি কমার সম্ভাবনা নেই বলেই যে ব্যবসায়ী তারা জানিয়েছে। তবে যেহেতু চলতি সপ্তাহের শুরু থেকে বাজারে স্থানীয় জাতের বিশেষ করে বাগমারা আপনার নাটোরের যে পেঁয়াজগুলো মুড়ি কাটা পেঁয়াজ সেগুলো আসা শুরু করছে, এই জন্য কিছুটা দাম কমেছে এবং আগামী সপ্তাহের শুরু থেকে এই পেঁয়াজের দাম, মুড়ি কাটা পেঁয়াজের দাম অনেকটাই কমবে বলে জানিয়েছে। অপরদিকে ক্রেতা যারা আছে তারা জানিয়েছে যে দীর্ঘদিন ধরে নওগাঁর বাজারে, খোলা বাজারে কিন্তু পেঁয়াজের দামের অস্থিরতাটা কাটছে না, মানে ঊর্ধ্বমুখী থেকে নিম্নমুখী কখনোই হচ্ছে না। তাই পেঁয়াজ সহ বাজারে যে অন্যান্য নিত্য পণ্যগুলো আছে এগুলো যদি সাধারণ ভোক্তাদের হাতের নাগালে রাখতে চায় তাহলে নিয়মিতভাবে প্রশাসনের একটা মনিটরিং এর অবশ্যই প্রয়োজন আছে। সারা বছরে যদি বাজারে মনিটরিং করা যায় তাহলে পেঁয়াজ সহ অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো একটু ক্রেতাদের হাতের নাগালের মধ্যে থাকতে বলে ক্রেতারা জানিয়েছে। অপরদিকে নওগাঁর বাজারগুলোতে এখন কিন্তু আপনার শীতকালীন যে সবজিগুলো পর্যাপ্ত পরিমাণ আসা শুরু করছে, যার কারণে শীতকালীন সবজির যে দামগুলো সেগুলো
সেগুলো কিন্তু এখন অনেকটাই ক্রেতাদের হাতের নাগারের মধ্যে আছে এবং ক্রেতারা শীতকালের সবজিগুলো কিনতে এসে কিন্তু একটু স্বস্তি প্রকাশ করছে। অপরদিকে আলু যেটা রয়েছে, আলুর দাম কিন্তু একেবারে নিম্নমুখী। বিশেষ করে নতুন আলু যেটা, সেটা কিন্তু আজকে বাজারে আপনার 16 থেকে প্রকারভেদে 16 থেকে 20 টাকা করে বিক্রি হচ্ছে। তাই আলু চাষিরা কিন্তু অনেকটাই আলু উৎপাদন করে লোকসানের মুখে পড়েছে বলে কি যারা আলু চাষি রয়েছে তারা জানিয়েছে। তো সব মিলিয়ে নওগাঁর পেঁয়াজের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা বলছিলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের সহকর্মী রয়েছেন শাহরিয়ার ইমন। চলে যাব তার কাছে। ইমন, ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমানে পরিস্থিতি আমাদেরকে জানান। আজকের স্টকের শেয়ারের দাম কতটা উঠানামা করেছে? জি, হ্যাঁ আসিফ, সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটি দেখছি যে আপনার সূচকের ওঠানামার মধ্যে দিয়ে কিন্তু লেনদেন চলছে আজকের পুঁজিবাজারে। আমরা যেমনটি দেখছিলাম যে প্রথম আড়াই ঘন্টায় কিন্তু আপনার সূচকের একটি ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল, আবার দেখছি বেলা বাড়ার সাথে সাথে সূচক খানিকটা কমে আসছে। তো এরকম সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের প্রথম দিবসে যদি আমরা ডিএসইএক্স সূচক দেখি, এখন পর্যন্ত আমরা সূচক দেখছি প্রায় 11 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4,952 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে দেখছি দাম বেড়েছে 129টি কোম্পানি শেয়ারের, আর দাম কমেছে 174টি। তবে দামের কোনো তারতম্য ঘটেনি 82 কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর যদি লেনদেন ভলিউমের কথা বলি, লেনদেন ভলিউম আমরা দেখছি এখন পর্যন্ত লেনদেন ভলিউম প্রায় 270 কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। তো এই হচ্ছে মোটামুটি ঢাকার পুঁজিবাজারের এখনকার মতো সবশেষ অবস্থা। ঢাকার বাজারে আমরা যেটি বিনিয়োগকারীরা কিন্তু প্রায় অভিযোগ করছেন যে বাজারে কিন্তু আপনার স্থিতিশীলতা আসছে না। তো আমরা এই বিষয়টি কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো। জনাব মিনহাজ মান্নান ইমন, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আপনার যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এখনো তো তফসিল ঘোষণা করা হয়েছে, বাজারে আসলে বিনিয়োগকারীদের যে আস্থার যে জায়গাটা সেটি আপনি কেন ফিরছে না? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন যে বহুল প্রতীক্ষিত যে তফসিল সেটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়েছে এবং সারা বিশ্বেই যখন নির্বাচনের তফসিল ডিক্লেয়ার করা হয় বা বলা হবে যে অমুক তারিখে নির্বাচন হবে, তার সাথে কিন্তু শেয়ার বাজার একটা সরাসরি সম্পৃক্ত থাকে। বিনিয়োগের আস্থা পায় যে একটা নতুন সরকার আসবে, নতুন একটি নির্বাচনী এজেন্ডা আসবে, ইশতেহার আসবে এবং বাজার সম্পর্কে ভালো কথা থাকবে। এই সবগুলি মিলে কিন্তু বাজারের ইশতেহার সাথে বাজারের সূচকের একটা ইতিবাচক সম্পর্ক থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তা কাজ করছে না। আসলে আমার মনে হচ্ছে যে সার্বিক যেই রাজনৈতিক পরিস্থিতির উপর বিনিয়োগকারী আস্থা রাখতে পারছেন না। আপনারা দেখেছেন যে একজন রাজনৈতিক কর্মীর উপর কিন্তু একটি আক্রমণ হয়েছে। এই বিষয়গুলো আসলে মনে করি যে বিনিয়োগকারী মনে হয়তো অজানা আশঙ্কা তৈরি করছে যে আসলে তফসিল ডিক্লেয়ার করলেও নির্বাচনের যেই পরিবেশের কথা বলছে সেই পরিবেশটা বজায় থাকবে কিনা, আসলে নির্বাচন হয় কিনা, এই অজানা আশঙ্কা থেকে আসলে বিনিয়োগকারী বের হতে পারছে বলে আমার মনে হচ্ছে না। ফলে এই জায়গায় আসলে কনসেন্ট্রেট করতে হবে যে বিনিয়োগকারী মানে আস্থার জায়গাটা পরিষ্কার করতে হবে যে নির্বাচন হচ্ছে, তফসিল ডিক্লেয়ার হয়েছে এবং জানা যাচ্ছে যে একজন যে বর্তমানে যে একটা রাজনৈতিক দলের বড় নেতা তিনিও দেশে আসবেন, তার কিন্তু একটা ডেট ফিক্সড হয়েছে। ফলে নির্বাচন হবার সম্ভাবনা কিন্তু বলা চলে 100%। তারপরে বিনিয়োগকারী আস্থা পাচ্ছেন না। এই জায়গায় মনে করি যে সকল পক্ষের কিছু ইতিবাচক মনোভাবে কথা বলা উচিত। নিয়ন্ত্রণ সংস্থার সামনে এগিয়ে আসা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং রিলেটেড যতগুলি প্রতিষ্ঠান আছে সকলেরই একটা ইতিবাচক মনোভাবে আসা উচিত যে নির্বাচনকে ভিত্তি করে দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন হবে। একই সাথে আমি মনে করি শেয়ার বাজারে ইতিবাচক ভূমিকাও থাকবার সম্ভাবনা তৈরি হচ্ছে। স্টক এক্সচেঞ্জগুলোর পক্ষ থেকে আপনারা কিছু করছেন কিনা এই বিষয়ে? না, আমরা তো সবসময় যে যখন যাচ্ছি টিভিতে যাই, টকশোতে যাই, আমরা পত্রপত্রিকা যাই, বাজার সম্পর্কে ইতিবাচক বক্তব্য তো আমরা কন্টিনিউয়াস দিচ্ছি, কিন্তু বিনিয়োগের আস্থার জায়গাটা ফিরিয়ে আনা কিন্তু এত সহজ কাজ নয়। এই রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারী চট করে বাজারে চলে আসবে এমনটা ভাবনা করাও ঠিক না। প্লাস আপনি দেখেন 5টি ব্যাংকের একীভূতীকরণ হওয়া, 9টা এনবিএফ এর সম্পর্কে বাজে মানে একটা নেতিবাচক অবস্থান, সব কিছুই তো বাজারে সেল প্রেশারই তৈরি করছে। বিদেশি বিনিয়োগকারীরা আগের মতো করে বিনিয়োগ করছে না, বরঞ্চ তারা সুযোগ পেলে শেয়ার সেল করছে। আমরা গ্রামীণ ফোনের মতো শেয়ারে গত কয়েকদিনে দেখলাম ব্যাপক দরপতন। এগুলি তো ইন্ডেক্সের ব্যাপক ইম্প্যাক্ট ফেলে। গ্রামীণ ফোনে 1 টাকা পড়লে বা 2-3 ইন্ডেক্সের ইম্প্যাক্ট হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাজারে একটা সেলের চাপও আছে। দেশি বিনিয়োগকারী না হলেও বিদেশি বিনিয়োগকারী একটা সেলের চাপ আছে বলে মনে হচ্ছে। সব মিলিয়ে আসলে বিনিয়োগকারীর আগ্রহ যতটুকু, তার তুলনায় নেতিবাচক চাপের পরিমাণটা বেশি বলে মনে হচ্ছে। আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসিফ, যেমনটি শুনছিলেন, আসলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের মাঝামাঝি রয়েছে। প্রথম 3 ঘন্টার লেনদেন সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আরও 1.5 ঘন্টার লেনদেন রয়েছে এবং এরপরই বোঝা যাবে যে আসলে আপনার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কত পয়েন্ট দাঁড়ায় এবং লেনদেন কী অবস্থায় এসে পৌঁছে। তো আসিফ, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই দেশের প্রধান পুঁজিবাজার থেকে।
দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ছিলেন শাহরিয়ার ইমন। হবিগঞ্জের শাহজিবাজার গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর ফলে কূপটি থেকে দৈনিক গ্যাস উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ঘনফুটে। গ্যাস ক্ষেত্রটির ১১টি কূপের মধ্যে চালু রয়েছে ৭টি। এসব কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ১৯৮৮ সালে খননের পর থেকে হবিগঞ্জের শাহজিবাজার গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হয়ে আসছিল। পরে চাপ কমে আসায় ধীরে ধীরে উত্তোলনও হ্রাস পায়। গত ২৪ অক্টোবর কূপটিতে ওয়ার্ক ওভার কাজ শুরু করে বাপেক্স। ৪ ডিসেম্বর থেকে অতিরিক্ত ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এতে দৈনিক গ্যাস উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ঘনফুটে। এখানে দীর্ঘদিন তার পড়াশোনা কম হওয়াতে এখানে একটা ওয়ার্ক প্রজেক্ট চালু হয়েছে। ২৬ মিলিয়ন ঘনফুট আমরা ২৫-২৬ অর্থ বছরে দেশে ৫০টি কূপ খননের প্রকল্প হাতে নিয়েছে পেট্রোবাংলা। চলতি মাসে সিলেট 10X, সিলেট ১১ ও কৈলাসটিলা ১ সহ ৪টি কূপ খনন কাজ সম্পন্ন করার কথা জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ গ্যাস ফিল্ডের আমাদের কিন্তু বর্তমানে 5টা প্রজেক্ট রানিং। এইটা ছাড়াও এইটার আন্ডারে আরও 3টা কূপ আছে যে আমরা ওয়ার্ক ওভার করবো। সেই 3টা কূপ ওয়ার্ক ওভার করলে সেখান থেকেও আমরা প্রায় ২০ মিলিয়নের মতো গ্যাস পাবো। সিলেট 10X, কেটিএল অর্থাৎ কৈলাসটিলা 1, তারপরে হলো আমাদের সিলেট 11 এবং আরেকটা হলো শ্রীকাইল 5। এই 5টা কূপ আমরা এই ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করব। তিনি জানান, ওয়ার্ক ওভার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিজিএফসিএল। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এই দফায় প্রতি ভরির দাম বেড়েছে ৩,৪৫৩ টাকা। এতে ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,১৫,৫৯৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৫,৮০০ টাকা, ১৮ ক্যারেটের ১,৭৬,৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৪৬,৮৩৮ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৭ বারই দাম বেড়েছে। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।